নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। ঈশ্বরের কৃপায় আপনারা সবাই নিশ্চিত ভালো আছেন, ভালো থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। আজকের যে আলোচনার মূল বিষয় বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষজনদের নিয়ে এবং অক্টোবর মাস 2024 কেমন যাবে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষজনের, সেই বিষয়টা আপনাদের সামনে আমি আজকে ছোট্ট করে তুলে ধরব। যারা এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন, অনেকটা উপকৃত হবেন। তবে একটা কথা বলি, এখানে কোনো ফুলিয়ে ফাঁপিয়ে বলা পাবেন না, একদম যেটি বাস্তব হবে সেটুকুই বলা হবে। সুতরাং একটু মনোযোগ দিয়ে ধৈর্য রেখে শুনতে হবে। যাই হোক, শুরু করছি। আজকে প্রথম পরিচিতি যেটুকু করাতে হয় ফর্মালি, 12টি রাশি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই করে 12টা রাশি আছে। এবং অবস্থানগত দিক বলি, বৃষে বৃহস্পতি বসে আছেন, মিথুনে মঙ্গল 20 তারিখ পর্যন্ত থাকবেন, তারপর কর্কটে চলে আসবেন, নিচস্থ হয়ে যাবেন। সিংহে কেউ নেই, কন্যাতে কেতু বসে আছেন, কোনো স্থান পরিবর্তন হবে না অক্টোবর মাসে। রবি 16ই অক্টোবর পর্যন্ত কন্যাতে থাকবেন, তারপর আবার তিনি চলে আসছেন তুলাতে, নিচস্থ হয়ে যাবেন। বুধ 10ই অক্টোবর পর্যন্ত কন্যাতে, তারপর 11 থেকে 29 পুরো মাসটা জুড়ে থাকবেন তুলাতে। 13 তারিখ পর্যন্ত তুলাতে শুক্র থাকছেন, তৎপরবর্তীকালে তিনি চলে যাচ্ছেন কোথায়, নভেম্বরের 7 তারিখ পর্যন্ত বৃশ্চিকে অবস্থান করবেন। এই জায়গায় অষ্টম স্থল অর্থাৎ ধনুতে কোনো গ্রহ বসে নেই। নবম স্থান বৃষ রাশি সাপেক্ষে, সেখানে কোনো গ্রহ বসে নেই। দশমে শনি আছেন, বক্রী হয়েছেন, নবমের মতো ফল দিচ্ছেন। একাদশে রাহু বসে আছেন, দ্বাদশে কেউ নেই। তবে বৃহস্পতি বক্রী হবেন 9 অক্টোবর এবং তিনি ফল দেবেন দ্বাদশের ফল কিছুটা। তো এই কথাকে মাথায় রেখে অক্টোবর মাস নিয়ে আমাদের আলোচনা। একটু জটিলতা আছে, যেহেতু অনেকগুলি গ্রহ স্থান পরিবর্তন করবেন এবং বেশ কয়েকটি গ্রহ নিচস্থ হবেন। বক্রী শনি আছেন, বৃহস্পতি বক্রী হবেন। তবে বিষয়টাকে একটু অনুধাবন করার দরকার আছে, যার জন্য একটু মনোযোগ দিয়ে শোনার জন্য আবেদন করছি। যাই হোক, শুরু করি। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষজন সাধারণত একটু ধৈর্যশীল হন, স্থিতধী হন, গাম্ভীর্য প্রকৃতির হয়ে থাকে তাদের চরিত্রটা। ছোট্ট করে বলছি, বেশি বাড়িয়ে বলছি না। 1 নম্বর স্থল, যেটাকে আমরা 1 নম্বর ঘর বলি, যে 1 নম্বর লেখা আছে, এটা হলুদ বটনটা দিলাম, ওখানে বটনটা, যেটা বৃহস্পতি বসে আছেন। বৃহস্পতি যেহেতু বৃষ লগ্ন বা বৃষ রাশির মানুষজনের রাশিতে বা লগ্নে বসে আছেন, যদিও তার খুব সুখকর ঘর নয় বৃষ রাশিটি, তথাপি বৃহস্পতি শুভগ্রহ, অবশ্যই ভালো ফল দেবেন। সেক্ষেত্র থেকে আমরা যেহেতু তনু অর্থাৎ শরীর নিয়ে বিবেচনা করি, আপাতত বৃহস্পতি শরীরটিকে ভালো রাখার চেষ্টা করবেন, এটুকু বলা যেতে পারে। 9 তারিখের পর তিনি বক্রী হলে একাধারে তিনি দ্বাদশেরও কিছুটা ফল দেবেন, সেটা পরবর্তী আলোচনায় আমি আসছি। এরপর বৃষ রাশির অধিপতি বর্তমান স্বরাশিতে তুলাতে 13ই অক্টোবর পর্যন্ত থাকছেন। সুতরাং অবশ্যই, যদিও ষষ্ঠ স্থল, কিন্তু যেহেতু বৃষ অধিপতি শুক্র এবং তিনি তুলার অধিপতি, তুলায় 13 তারিখ পর্যন্ত থাকছেন, সেরকম কোনো খারাপ ফল তিনি দেবেন না, বরং কিঞ্চিত তিনি ভালো ফল দেবেন। শত্রু দমন ইত্যাদি, রিপুঋণ পীড়া ইত্যাদি থেকে অনেকটা তিনি উদ্ধার করার চেষ্টা করবেন। যাই হোক, সেটা পরবর্তী ষষ্ঠ ঘর আলোচনায় আসব। এবারে দ্বিতীয় স্থানে মঙ্গল আবার বক্রী হয়ে নিচস্থ হয়ে যাবেন 20 তারিখ। মঙ্গল কিন্তু বৃষ রাশি সাপেক্ষে বা বৃষলগ্ন সাপেক্ষে খুব একটা কিন্তু ভালো ফল দেবেন না, কারণ 20 তারিখ তিনি
থার্ড হাউসে নিচস্থ হয়ে যাচ্ছেন, অর্থাৎ তৃতীয় ঘরে নিচস্থ হয়ে যাচ্ছেন। 20 তারিখ পর্যন্ত অল্প বিস্তর ফলাফল থাকলেও তারপরে কিন্তু ফলটা একদম ভালো আসবে না, যেহেতু তিনি নিচ হয়ে যাচ্ছেন, নিচস্থ হয়ে যাচ্ছেন। অতএব পরাক্রমতার ঘাটতি হবে, শরীরে একটা ভীতি সঞ্চার আসতে পারে, এবং তৎপরবর্তীকালে দেখা যাচ্ছে তিনি নিচস্থ হয়ে ভাগ্যের উপর দৃষ্টি রাখছেন, এবং তার বর্তমান তিনি যে দৃষ্টি রেখেছেন, অষ্টমে দৃষ্টি রেখেছেন, আমি আবার নিচস্থ হবেন। সুতরাং বলবো এই অক্টোবর মাস মঙ্গলের থেকে খুব একটা আপনি সুখকর কিছু পাবেন না। কিছুটা ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, তাও সাবধানতা অবলম্বন করা উচিত। এবারে চলে আসি সরাসরি, অর্থাৎ ধনস্থান, যে আপনার অন্যান্য গ্রহগুলোর সাপোর্ট যথেষ্ট থাকলেও এর অধিপতি বুধ কিন্তু দেখুন, বুধ বসে আছে উচ্চাবস্থায়। 10 তারিখ পর্যন্ত আপনি কিন্তু আর্থিক সুফল যথেষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। তৎপরবর্তী ক্ষেত্রেও বুধ ষষ্ঠে খারাপ ফল দেবে না, পাবেন। আর্থিক সহযোগিতা একটা আসবে আপনার যে কোনো কাজ থেকে, অর্থাৎ ধনপ্রাপ্তি বা অর্থপ্রাপ্তি যোগটা দেখা যাচ্ছে। তবে যেহেতু মঙ্গল বসে অষ্টমে দৃষ্টি দিচ্ছেন এবং নিচস্থ হচ্ছেন, মঙ্গল থেকে ভালো ফল পাবেন না, সেখানে ভ্রমণে একটু ব্যাঘাত ঘটলে ঘটতে পারে, এবং পরবর্তী ক্ষেত্রে নিচস্থ হলে নবমে দিবেন, ভাগ্যের উপর বিড়ম্বনা তৈরি করবেন। যাই হোক, এরপর চলে আসি চতুর্থ ঘর। চতুর্থ ঘর থেকে সুখ, শান্তি, মা, গৃহ, যানবাহন ইত্যাদি বিবেচনা করা হয়। সেই ঘরের অধিপতি হচ্ছে সিংহের অধিপতি হচ্ছে রবি। রবি কিন্তু 16 অক্টোবর পর্যন্ত থাকছেন কোথায় না কন্যা রাশিতে, বুধের ঘরে, অর্থাৎ 10 তারিখ পর্যন্ত বুধ, 16 তারিখ পর্যন্ত রবি, উভয়ে 10 তারিখ পর্যন্ত কমপ্লিটলি থাকছেন। এখানে একটা বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাচ্ছে, পঞ্চমে বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাচ্ছে বিশ্ব সাপেক্ষে। এবারে চতুর্থপতি পঞ্চমে এসছেন, চতুর্থের উপর শনির একটা দৃষ্টি আছে, অতএব শনির দৃষ্টি, শনি ভালো ঘর থেকে দৃষ্টি দিচ্ছেন, সব কিছু হলেও স্লো হবে। আর রবি যেহেতু সেখান থেকে পঞ্চমে চলে আসছেন, ফল অবশ্যই পাবেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা, কিন্তু শনির দৃষ্টি একটু স্লো করাবে ফল পেতে। এর পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃষ রাশি সাপেক্ষে পঞ্চম ঘর, যেখান থেকে আমরা মূলত আলোচনা করি উচ্চশিক্ষা, প্রেম, সন্তান ইত্যাদি। 10 তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ, অবশ্যই এই সময়কালটা ভালো ফল দেবে। কিছু বিভ্রান্তি ঘটলেও ঘটতে পারে, রাহুর একটি দৃষ্টি পড়ে আছে। তথাপি যেহেতু চতুর্থপতি পঞ্চমে এবং বুধযুক্ত, উচ্চ বুধযুক্ত হয়ে 10 তারিখ পর্যন্ত থাকছেন, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে একটু বিড়ম্বনা থাকলেও শিক্ষাক্ষেত্রে ভালো ফল পাবেন, এবং আপনার সন্তানের ক্ষেত্রে 10 তারিখ পর্যন্ত সন্তান নেওয়ার ক্ষেত্রে উপযুক্ত সময়। তবে যেহেতু কেতু সাথে বসে আছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো গুপ্ত রোগ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়, কারণ রাহুর দৃষ্টি একটু ভুলভাল পথে পরিচালিত করতে পারে। প্রেমের ক্ষেত্রে বললাম যে রবি বসে আছে, বুধ বসে আছে, কেতু বসে আছে। কেতু কিন্তু প্রেমকে খুব একটা প্রশ্রয় দিতে চায় না, রবিও খুব একটা ভালোভাবে দেখে না সাধারণত। সেক্ষেত্রে বলি বুধ আছে, রাহু কিন্তু ভুল পথে একটু পরিচালিত করবে তার দৃষ্টিটা, সেক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা কর্তব্য। এবারে চলে আসি ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘরে শুক্র 13 তারিখ পর্যন্ত থাকছেন। 13 তারিখ পর্যন্ত থাকলে শত্রু দমন ইত্যাদি যাবতীয় রিপুঋণ থেকে আপনি কিন্তু অনেকটা নিস্তার পাবেন। তৎপরবর্তী ক্ষেত্রে বুধ 11 তারিখ ঢুকে যাচ্ছেন ষষ্ঠে। বুধ শুক্র জুটিটা আসছে না, মাত্র দুদিনের আসছে। 13 তারিখ যাচ্ছে, 11 তারিখ থেকে 13 তারিখ, দুদিন কিন্তু আপনার সময়টা খুব ভালো যাবে। তৎপরবর্তী ক্ষেত্রে 16 তারিখে আবার ঢুকে যাচ্ছে রবি। রবি ঢুকে যাওয়া মানে নিচস্থ হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার চতুর্থপতি আর ষষ্ঠে এসে নিচস্থ হয়ে যাচ্ছে, অর্থাৎ যে সুখ, শান্তি, মা ইত্যাদির যে জায়গা, সেখানে কিন্তু একটু সমস্যা, সেখানে একটু বিড়ম্বনা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। মায়ের শরীরটাকে একটু লক্ষ্য রাখতে হবে, এই কারণে বললাম চতুর্থপতি ষষ্ঠে এসে নিচস্থ, রিপুঋণ, রোগ, শত্রু ইত্যাদি বিবেচনা করা হয়। আপনাকে একটু নরম প্রকৃতির হওয়া দরকার আছে, নরম হতে হবে, যেটা আপনি সাধারণত রবি যাদের ভালো থাকে, একটু গাম্ভীর্য থাকে তাদের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু গাম্ভীর্য কাজে লাগালে হবে না, আপনাকে একটু বিনয়ী হতে হবে। এবং পুরো অক্টোবর মাস রবি এখানেই থাকছেন। সুতরাং
আপনাকে একটু সচেতন থাকা বাঞ্ছনীয়। কিছু কিছু ক্ষেত্রে বা রোগ ব্যাধি অবশ্যই দেখা যায়, কারণ এখানে সেরকম কোনো শুভ দৃষ্টি পাওয়া যাচ্ছে না, সেই জন্য আপনাকে সচেতন হতে হবে। কারণ শুক্র চলে যাচ্ছে ওখান থেকে 13 তারিখ, আর রবি নিচস্থ হয়ে যাচ্ছে এই সুবাদে। এবার সপ্তম ঘরের অধিপতি মঙ্গল দ্বিতীয়, পরবর্তী ক্ষেত্রে নিচস্থ। কিন্তু এই সপ্তম ঘরে একটা বিরাট জিনিস চলছে, দেখুন, বৃহস্পতির সরাসরি দৃষ্টি, রাহুর পঞ্চম দৃষ্টি এবং শনির দশম দৃষ্টি এই জায়গাটায় পড়েছে, এবং এর অধিপতি মঙ্গল 20 তারিখের পর নিচস্থ। তাই সপ্তম ঘরে 20 তারিখ পর্যন্ত একটা ভালো ফল প্রত্যাশা করা যাবে। কারণ কেউ নিজের ঘরটাকে খারাপ করবে না, বসে সরাসরি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে কে? বৃহস্পতি সরাসরি দৃষ্টি দিচ্ছে মঙ্গলের ঘরে। এবং সেখানে একটা বিষয়, আচ্ছা, মঙ্গল যদিও দ্বিতীয় বসে আছে বৃষ রাশি সাপেক্ষে মঙ্গল, সে কিন্তু নিজের ঘরের ক্ষতিটা চাইবে না। সেই ক্ষেত্রে দ্বিতীয় গেল শনির একটা দৃষ্টি, শনি ভালো জায়গা থেকে দৃষ্টি দিচ্ছেন। রাহুও কিন্তু একাদশে ভালো জায়গা থেকে দৃষ্টি দিচ্ছেন। অর্থাৎ ব্যবসা ক্ষেত্র, বিবাহ ক্ষেত্র, এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে খুব উত্তম। এই মুহূর্তে ব্যবসা যারা করতে চাইছেন বা করছেন তারা শুভ ফল পাবেন, এবং যারা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে এগাতে চাইছেন তারাও শুভ ফল পাবেন। আপাতত 20 তারিখ পর্যন্ত অক্টোবরের একটা খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, ব্যবসা বিবাহে যারা এগাচ্ছেন তারা করতে পারেন, অবশ্যই ভালো ফল পাবেন। এরপর অষ্টম ঘরের অধিপতি বৃহস্পতি কিন্তু বসে আছে কোথায়? একদম রাশিতে বা লগ্নে। সুতরাং এক্ষেত্রে কিন্তু বৃহস্পতি ভালো ফল অবশ্যই দেবেন, সেক্ষেত্রে খুব একটা ভাববার বিষয় নয়। যদিও এই মুহূর্তে মঙ্গলের একটা দৃষ্টি আছে, তথাপি খুব একটা খারাপ ফল দেবেন না। তবে একটা কথা বলবো, আপনাকে একটু সচেতন থাকা বাঞ্ছনীয়, কারণ কয়েকদিন পরে মঙ্গল আবার নিচস্থ হয়ে যাবে, অর্থাৎ 20 তারিখে নিচস্থ হয়ে যাবে। দিয়ে সরাসরি সে কিন্তু নবমে দৃষ্টি রাখছে, ভাগ্যস্থলে দৃষ্টি রাখছে। আবার বৃহস্পতিরও দৃষ্টি আছে। দেখুন, নিচস্থ মঙ্গল দৃষ্টি দিচ্ছে বলে বলা হচ্ছে একটু সাবধানতা, না হলে কিন্তু বৃহস্পতি মঙ্গল পরস্পর বন্ধু, এবং বৃহস্পতির দৃষ্টিও আছে ওখানে, ফল অবশ্যই ভালো পাবেন। তবে নিজ দৃষ্টি যেহেতু মঙ্গলের থাকছে, সেক্ষেত্রে ওই 20 তারিখের পর থেকে একটু সাবধানতা, অবশ্যই ভাগ্যের সাথ পাবেন, তবে একটু সচেতন থাকা বাঞ্ছনীয়। এবং এখানে শনি বক্রী হয়েছেন, শনি বক্রী হয়ে নবমের মতো ফল দিচ্ছেন। সুতরাং অবশ্যই ভালো ফল আপনারা পেতে চলেছেন, ভাগ্য সাথ দেবে। এবং কর্মের জায়গায় শনি বসে আছেন, কর্মের জায়গায় শনি বসে থাকার সুবাদে বিলম্বিত হলেও কাজ কর্মপ্রাপ্তি হবে, কারণ এটা তার খুব আনন্দময় গৃহ বলা হয়। সেক্ষেত্রে তিনি ওইখানে থাকলে ভালো ফল দেন। কর্মপ্রাপ্তি যোগ কিন্তু আপনাদের অবশ্যই থাকছে। একাদশে রাহু সাধারণত একাদশে ভালো ফল দেন, রাহু কিন্তু ফাটকা ইনকাম। যারা শেয়ার মার্কেটে কাজ করেন, যারা লটারির টিকিট কাটেন, এই সব ক্ষেত্র বা অন্যান্য আপনার যা পারপাস আছে, সেখান থেকে একটা ফাটকা ইনকাম আপনি কিন্তু পেতে পারেন, পাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে ওখানে। সুতরাং আপনারা উপার্জন কিন্তু এই মাসে করতে পারবেন। এখানে যে বিরাট কিছু হয়ে যাবে, বিরাট ঘটে যাবে তা নয় কিন্তু, কারণ একটা মিশ্র যে জায়গায় দেখা যাচ্ছে কোন গ্রহটা ভালো কোন গ্রহটা খারাপ, কেউ ভালো জায়গা থেকে কেউ খারাপ জায়গা থেকে দৃষ্টি দিচ্ছে। সুতরাং রাহুর যে ব্যাপারটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু একটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা যথেষ্ট। দ্বাদশপতি নিচস্থ হয়ে যাবে এই ক্ষেত্রটায়, অর্থাৎ দ্বাদশ ঘরের অধিপতি মঙ্গল, সে কিন্তু 20 তারিখের পর নিচস্থ হয়ে যাবে। দ্বাদশপতি তৃতীয়, অর্থাৎ তিনি দ্বাদশপতি এবং সপ্তমপতি হয়ে বর্তমান দ্বিতীয় আছেন। খুব একটা ভালো ফল প্রত্যাশা না করা গেলেও তৃতীয় গেলে আরও খারাপ ফল হয়ে যাবে, এই কারণে যে এই জায়গায় তিনি কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছেন। এই নিচস্থ হওয়ার সুবাদে আপনাদের কিন্তু ব্যয় বাড়তে পারে। তবে বলে রাখি, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, ছোটোখাটো রক্তপাত যোগ এলেও আসতে পারে। সাবধান চলুন, সাবধান থাকার চেষ্টা করুন।
ওভারঅল একটা আলোচনায় যেটা বেরিয়ে এলো, বৃহস্পতি যেহেতু আপনার লগ্ন বা রাশিতে বসে আছে, অবশ্যই শুভ ফল দেবেন এবং 9 তারিখ বক্রি হয়ে চলে যাচ্ছেন 119 দিনের জন্য দ্বাদশে। শুভ কাজে অর্থ ব্যয় হতে পারে। এখানে দেখা যাচ্ছে আপনার ধনপতি 10 তারিখ পর্যন্ত অক্টোবরের উচ্চাবস্থায় আছেন, অবশ্যই ভালো ফল পাবেন। তৎপরবর্তী ক্ষেত্রেও কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। এবং মঙ্গল তারপরে নিচস্থ হয়ে যাচ্ছেন। মঙ্গল থাকলেও যেহেতু বুধের ঘর, বুধ উচ্চ আছে, ফল অবশ্যই পাবেন। তারপর মঙ্গল নিচস্থ থার্ড হাউসে, তৃতীয় ঘরে যখন মঙ্গল নিচস্থ হয়ে যাবেন এবং তৃতীয় প্রতি অহরহ পরিবর্তনশীল, মানসিক দিকটা একটু ঠিক রাখুন, কারণ মঙ্গল চন্দ্রের খুব একটা যে ভালো মিল হয় না। যাই হোক, সেই ক্ষেত্রটাকে মাথায় রাখতে হবে। চতুর্থ ঘর থেকে যেটা বেরিয়ে এলো, চতুর্থ পতি রবি কিন্তু বর্তমান ভালো জায়গায় থাকলেও 10 তারিখ পর্যন্ত বুধাদিত্য, আবার 16 তারিখে রবি কিন্তু নিচস্থ। মায়ের শরীর, বাবার শরীর সম্বন্ধে সচেতন থাকা বাঞ্ছনীয়। এটুকু আপনাদের বললাম। ঋণ শত্রু বৃদ্ধি হতে পারে, তবে 13 তারিখ পর্যন্ত শুক্র থাকবে, তারপর শুক্র চলে যাবে। সুতরাং এই ক্ষেত্রটা এটা তখন দেখা যাবে একটু ভাবনার বিষয়। সপ্তম স্থানে শুক্র চলে আসবে, বৃহস্পতির দৃষ্টি পড়ছে। সুতরাং বিবাহ ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র কিন্তু খুব ভালো যাবে। আমি আগেও বলেছি করতে পারেন। উপার্জন স্থলে রাহু, সুতরাং আপনারা ব্যবসা থেকে উপার্জন বা কর্ম থেকে উপার্জন অবশ্যই ঘটবে। সার্বিক দিক থেকে যদি বলা যায়, বৃষ রাশির ক্ষেত্রে একটু ঋণ রোগ শত্রু এই জায়গাটা ব্যতীত আর সার্বিক দিক থেকে বৃষ রাশির কিন্তু ভালো যাবে অক্টোবর মাস 2024। এই ক্ষেত্রে বলবো আপনারা আপাতত যেহেতু মঙ্গল নিচস্থ হবে এবং রবি নিচস্থ হবে, এই জায়গাটায় আপনাদের বলবো একটু রবি আর মঙ্গলকে সন্তুষ্ট করার জন্য বগলামুখী কবচ, বগলামুখী স্তোত্র, মঙ্গলের কবচ যেটি পারবেন অবশ্যই পাঠ করুন বা শ্রবণ করুন। রবির অথবা মাতঙ্গিনী কবচ স্তোত্র পাঠ করুন বা শ্রবণ করুন। আর বলবো রবিকে একটু, অর্থাৎ সূর্যকে অর্ঘ্য দান করুন। রবি যেহেতু নিচস্থ হয়ে যাচ্ছে 16 তারিখ থেকে, সুতরাং আপনাকে বলবো যে আপনি সূর্যকে অর্ঘ্যদান করুন। অর্ঘ্যদানের মন্ত্র: নমো বিবস্বতে ব্রহ্মণভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়িনে এদমর্ঘ্যম নমো শ্রী সূর্যায় নম। না হয় আমি এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপথে অনুকম্পায় মাং ভক্তা গৃহারার্ঘ্যং দিবাকরম, এই মন্ত্রেও আপনি অর্ঘ্যদান করতে পারেন। শেষে প্রণাম করবেন। জবা কুসুম শঙ্কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম করুন। অবশ্যই সুফল পাবেন। আর আমারই চ্যানেলে দেওয়া আছে রবির কবচ, আপনি দেখবেন এখানে গ্রহণ দোষ কাটাতে, পিতৃদোষ কাটাতে সম্ভবত লেখা আছে, ওটা দেখবেন রবির কবচ আছে এবং শুক্রেরও কবচ, মঙ্গলেরও কবচ দেওয়া আছে, বগলামুখী স্তোত্র পাঠ করা আছে। আপনারা শুনবেন। অবশ্যই এই খারাপ যে গ্রহগুলো খারাপ ফল দেওয়ার কথা, তারা কিন্তু অনেকটা প্রশমিত হবেন, সন্তুষ্ট হবেন। অবশ্যই সেক্ষেত্রে আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন। যাই হোক, দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনাদের শুধু একটু বুঝিয়ে দিই, এই আলোচনাটা কিন্তু একটা গোচরভিত্তিক সার্বিক আলোচনা। আপনার জন্ম যে কোষ্ঠী আছে, সেই জন্মকোষ্ঠীর গ্রহাবস্থানের সাথে এই যে গোচরকে একটা কম্পেয়ার করে আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। সেই ক্ষেত্রে বলবো অবশ্যই গোচরের ফল বেশ কিছুটা পাবেন নিশ্চিত, সে বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তবে অতিরিক্ত যদি একটু ফল পেতে চান, তাহলে নিজের জন্মকোষ্ঠী তার সাথে আপনার গোচরটাকে একটু ভালো জ্যোতিষ দিয়ে বিচার করিয়ে নেবেন। আর যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, আমার নাম্বার দেওয়া আছে 9609078231 কল নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8972451464, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং একটু শোনার চেষ্টা করবেন। আমার যে কবচগুলো দেওয়া আছে যে কোনো সময় কিন্তু আপনার কাজে লাগবে। চেষ্টা করবেন শোনার, নিশ্চিত উপকৃত হবেন, এটুকু প্রত্যাশা করি। নমস্কার।